সুধী দর্শক মণ্ডলী, উন্নয়ন পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসেবক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমূহ কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আজকের আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে সাজেদা ফাউন্ডেশনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর। আমাদের সাথে আরও রয়েছে মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জনাব এএনএম ইমাম হাসনাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আধুনিক জীবনযাত্রায় বিদ্যুতের ব্যবহার সর্বত্র। দৈনন্দিন সকল কাজ থেকে শুরু করে মিল কারখানা, কৃষিসহ সকল কাজে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। আর এ বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য প্রয়োজন ওয়্যারিং। বাসাবাড়ি, কলকারখানা সহ সকল ওয়্যারিং কাজে প্রয়োজন হয় বৈদ্যুতিক সামগ্রীর। আমাদের দেশে বৈদ্যুতিক সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। পূর্বে উন্নত মানের বৈদ্যুতিক সামগ্রীর চাহিদা আমদানি করে পূরণ করা হতো। বর্তমানে রাজধানী ঢাকার শনির আখড়া এলাকায় পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় বেশ কিছু উন্নত মানের বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতের কারখানা গড়ে উঠেছে। দক্ষিণ দুনিয়ায় এমনই একটি কারখানা গড়ে তুলেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি প্রথম জীবনে বৈদ্যুতিক সামগ্রী তৈরির কারখানায় কাজ করতেন। তারপর পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় গড়ে তোলেন বৈদ্যুতিক সামগ্রী তৈরির কারখানা। এখন যে আমরা কাজ করতেছি ম্যানুয়াল মেশিন দিয়ে, এই মেশিন দিয়ে আমাদের যে বাজারে যে মোটামুটি চাহিদা, এই চাহিদা আমরা মেকআপ দিতে পারতেছি না। তো আমি এই ম্যানুয়ালের পাশাপাশি চাইতেছি যে আপনার এখানে যদি অটো কিছু মেশিনারিজের ব্যবস্থা করা যায়, এটা যদি আমাদেরকে হেল্প করে সরকার বা সাজেদা ফাউন্ডেশন থেকে করছি ঋণ প্রতি বছরই একটা শেষ করে আর একটা দিই, এভাবেই দিতেছে। তো মোটামুটি এখানে এই সেক্টরের জন্য সাজেদা ফাউন্ডেশন অনেকটা আগিয়ে দিচ্ছে। আমি কাজকাম শেখার পরে আমার গ্রামের থেকে মোটামুটি অনেক লোকরা নিয়ে আসলাম। এরা মোটামুটি কাজকাম শেখা মোটামুটি চলে। আমার আরও চিন্তা, আরও খেয়াল, প্রোডাক্ট বাড়াবো, লোকজন বাড়িয়ে দিব। কর্মচারী বেতন দিয়ে আদার যে খরচ আছে এগুলো দিয়ে মোটামুটি আমি আমার মাসে 2 লক্ষ টাকা থাকে। তার কারখানায় বৈদ্যুতিক সুইচ, বোর্ড, হোল্ডার, সকেট সহ অন্যান্য সামগ্রী চীন থেকে আমদানিকৃত কাঁচামালে তৈরি করা হয়। তার কারখানায় নারী পুরুষ সহ প্রায় 50 জন লোক কাজ করে। আমি এই কারখানায় 5 বছর যাবত কাজ করতেছি। আমার বেতন 12,000 টাকা। এখানকার কাজের মধ্যে যত রকমের কাজ আছে সব আমাকে করতে হয়, লোকজন নিয়ে কাজ করি। আমি ছোটো কালগনে 17 বছর ধরে আমি কারখানায় কাজ করি। কাজ করার পরে খুব সুন্দরভাবে আল্লাহ বিয়ে শাদী করছে। আল্লাহ 3টা ছেলে দিছে। ছেলে দেওয়ার পরে মা আছে, বাবা আছে, একটা ছোটো ভাই আছে। তাদের নিয়ে আমি কামাই করে 10,000 টাকা বেতন পাই। তাই নিয়ে আমি সুন্দরভাবে আল্লাহ সংসার করবার দিছি। তার কারখানায় তৈরি করা সামগ্রীতে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসপত্র তার কারখানাতে তৈরি করা হয়। উল্লেখ্য, তার কারখানায় বৈদ্যুতিক সামগ্রী ম্যানুয়াল পদ্ধতিতে প্রস্তুত করা হয়। আমরা কাজ করে 5-6 বছর ধরে এখানে। আমার 2টা মেয়ে আছে, লেখাপড়া করে, এর জন্য এখানে কাজ করতে আসি। আমরা এই যে 5-6 হাজার টাকা বেতন পাই, এ দিয়ে আমার ছেলে সন্তান নিয়ে, স্বামী নিয়ে সংসার করে সুখে শান্তিতে আছি, ভালো আছি। মাত্র 8 বছর আগে গড়ে তোলা কারখানা পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে ও নিজের পরিশ্রমে আজ মাঝারি শিল্পের রূপ নিয়েছে। তার কারখানায় তৈরি করা বৈদ্যুতিক সামগ্রীর বাজারে বেশ চাহিদা রয়েছে। দেশের বৈদ্যুতিক সামগ্রী তৈরির এ সম্ভাবনাময় শিল্প অগ্রসর হবার পেছনে পিকেএসএফ ও তাদের সহযোগী সংস্থার অবদান অনস্বীকার্য। এখান থেকে 5-6 বছর আগে উনি সাজেদা ফাউন্ডেশনে আমাদের এক সদস্য মাধ্যমে লোন নেওয়ার জন্য আমাদের অফিসে আসেন। আসার পরে আমরা ওনার সমস্ত বিবরণ শুনে ওনার প্রতিষ্ঠানটা আমরা পরিদর্শন করতে যাই। যে আমরা দেখি যে উনি ইলেকট্রিক সামগ্রী তৈরির ব্যবসা করেন। সেখানে তার 8 থেকে 10 জন শ্রমিক কাজ করে। আমরা সেটা দেখার পরে আমরা তাকে প্রথম বছরেই 1 লাখ টাকা লোন দিলাম। এটা দেশে বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা রয়েছে। এখানে পর্যাপ্ত সহযোগিতা পাইলে তারা এই শিল্পকে আরও দেশে প্রসারিত করতে পারবে এবং এখানে অনেক লোকের বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুধী দর্শক মণ্ডলী,
প্রতিবেদনটি দেখলাম কিভাবে শফিকুল ইসলাম ছোট্ট একটি কারখানা থেকে আজকে মাঝারি ধরনের একজন শিল্প উদ্যোক্তায় পরিণত হয়েছে। আলোচনার শুরুতে আমরা ডক্টর সবুরের কাছে জানতে চাইব যে এই যে শফিকুল ইসলামের যে কারখানাটি দেখলাম, প্রথমত এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা অর্থায়ন করার প্রয়োজন হলো কেন? তার কারণ হচ্ছে যে আপনি যদি আমাদের যে অর্থায়নের যে সিস্টেমটা দাঁড়িয়ে আছে ব্যাংকিং, উনি হয়তো ব্যাংকের কাছে যেতে পারতেন না, অল্টারনেট যেটা হতে পারত, কিন্তু ব্যাংকিং সেক্টরে গেলে পারে ব্যাংকের সাথে লেনদেনের যে ট্রানজ্যাকশন কস্ট সময়, উনি কিন্তু খুব বেশি শিক্ষিত না, উনি ওনার জীবনটা শুরু করেছিলেন একজন শ্রমিক হিসাবে। সুতরাং লেখাপড়া জানা, কাগজপত্র সই করা, বিভিন্ন কাগজপত্র বোঝা, এক ধরনের ভীতি কিন্তু মানুষের ভিতর আছে আমাদের ব্যাংকিং সেক্টর সম্পর্কে। আমাদের ব্যাংকিং সেক্টর এখনও ওরকম বান্ধব হয়ে উঠতে পারেনি ঋণ দেওয়ার ক্ষেত্রে। সুতরাং বেসরকারি সংস্থার একটি ভূমিকা এখানে থেকে যাচ্ছে। শফিকুল ইসলাম সাহেব তার একটা আর্জ, তার একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে ম্যানুয়াল মেশিনগুলোকে পরিবর্তন করিয়ে অটো মেশিনে রূপান্তর করার একটা ইচ্ছা প্রকাশ করলেন, এবং এটা করতে হলে তো তার অনেক টাকার প্রয়োজন হবে। সেখানে কতটুকু প্রস্তুত সাজিদা ফাউন্ডেশন? এখানে ব্যাপারটা হচ্ছে কি যে উনি যদি অটোমোশনে চলে যান, উনার নিজের লাভ হয়তো আরো বেশি হবে, কিন্তু সেখানে কিন্তু আমি মানুষের কর্মসংস্থান করতে পারবো না। যেখানে আমরা উন্নয়নের সুফল যেন সবার মাঝে সমভাবে বন্টন করতে পারি, সুতরাং ওইখানে আমাদেরকে দেখতে হবে যে কতটুকু অটোমোশন দরকার, কতটুকু ম্যানুয়াল নির্ভর, এবং সেখানে তার ডিমান্ডটাও আমাদের অ্যাসেস করতে হবে। জনাব ইমাম হাসান সাহেব, আমরা জানি মানবিক সাহায্য সংস্থার কার্যক্রম ঢাকার বাইরেও রয়েছে এবং ঢাকাতেও তার প্রচুর কার্য রয়েছে। এই যে আমরা বৈদ্যুতিক সামগ্রী দেখলাম, আপনার প্রতিষ্ঠান তো এইরকম সামগ্রীতে অর্থায়ন করে থাকে। অনেক সদস্য এরকম সামগ্রী তৈরিতে নিয়োজিত আছে, এই সংস্থার সামগ্রী তারা তৈরি করছে। এছাড়াও অনেক ক্ষুদ্র উদ্যোগ নিয়ে তারা নিয়োজিত আছে। কিরকম সেই ক্ষুদ্র কি কি প্রোডাক্টগুলো করছে তারা? যেমন তারা পরিবেশ বান্ধব শপিং ব্যাগ তৈরি করছে, আচ্ছা, এবং সেখানে বহু মহিলা সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগ তৈরি করছে, তারা জুতা স্যান্ডেল তৈরি করছে, এবং ওই সমস্ত কার্যক্রমকে ম্যানুয়াল মেশিনে করা হয়। এই যেমন ব্যাগ তৈরি, এটা এমন কোনো বড় ধরনের কোনো মেশিন দরকার হয় না। প্লাস্টিক সামগ্রীর জন্য কিছু লোকালি রিসাইক্লিং করে তারপরে সেগুলো তৈরি করে। আবার ব্যাগ তৈরি, এখানে কিছু সেলাই মেশিনের প্রয়োজন হয়। এই যে ভ্যানিটি ব্যাগ, এগুলো কিছু সেলাই মেশিনের প্রয়োজন হয়। আর এই যে আমরা দেখলাম প্লাস্টিক সুইচ, এখানে তারা ম্যানুয়ালি কিছু মেশিন ইউজ করে, এবং সেই মেশিনগুলো এখানে তৈরি। ডক্টর সবুর, আপনি আমাদেরকে বলবেন এই যে পণ্যটা তৈরি হচ্ছে, নিশ্চয়ই তার একটা বাজারজাতকরণের একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা কি, এবং এটার জন্য আপনাদের কোনো বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করা হয় কিনা? এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, তারা কিন্তু কতগুলো জিনিস সম্পর্কে ওয়াকিবহল হওয়ার কারণেই উদ্যোক্তাতে পরিণত হয়েছেন। যেমন এই শফিকুল ইসলামের উদাহরণটি দেখেন, যে কোথা থেকে র ম্যাটেরিয়ালস আসতে হবে, চায়না থেকে আনছে। উনি কিন্তু খুব শিক্ষিত না, কিন্তু চায়না থেকে কিভাবে র ম্যাটেরিয়ালস আনতে হবে তার একটি প্রক্রিয়া উনি জানতেন বা তার সাথে জড়িত হয়ে গেছেন। একইভাবে উনার উৎপাদিত যে পণ্য, নবপুর বাজারে গেলে পারে, যেখানে হোলসেল ইলেকট্রিক মার্কেট আছে, সেখানে যে উনি বিক্রি করতে পারবেন, এবং সেখানকার তার সাথে তাদের একটা যোগাযোগ আছে। এটি মোটামুটি এই কারণে সবাই কিন্তু উদ্যোক্তাতে পরিণত হয় না। খেয়াল করে দেখবেন যে আমরা সবটাই তো শুরু করি ক্ষুদ্র ঋণ দিয়ে। ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের আর্থিক উন্নয়ন ঘটানোর পর এদের ভিতর থেকে কেউ কেউ গ্রাজুয়েট হয়ে ক্ষুদ্র উদ্যোক্তাতে পরিণত হন, এবং একদম রাইট ট্র্যাকে রয়েছেন। যে অর্থায়নে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, শুধু তাই না, জাতীয়ভাবে তো দেশ উপকৃত হচ্ছে যে এই পণ্যগুলো একসময় বিদেশ থেকে আমদানি করতে অনেকভাবে উপকৃত হচ্ছে। ধরেন রপ্তানি, আমদানি করতে হচ্ছে না, তারপরে এখানে যারা কর্মসংস্থান হচ্ছে তাদের যে রোজগার, সেই রোজগারের টাকাটি কিন্তু এরা আবার চাল নুন তেল কিনছে, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, বই খাতা কলম কিনছে, ওদের রোজগার কিন্তু আবার ইকোনমিতে রিসাইকেল হচ্ছে, এবং যত বেশি রিসাইকেল হবে ততই তো আমাদের অর্থনীতি শক্তিশালী হবে। সুতরাং এই যে ক্ষুদ্র ঋণের শুরু ক্ষুদ্র উদ্যোক্তাতে দাঁড়াচ্ছে, এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরই কেউ কেউ বৃহৎ উদ্যোক্তাতে পরিণত হয়ে যাবেন, আরও কন্ট্রিবিউট করবেন। তো ফলে এই যে মানে ক্ষুদ্র উদ্যোক্তাতে যে পরিণত হওয়ার পেছনে কিন্তু ওনার এই কিছু লিঙ্কেজগুলা কাজ করেছে, এবং যে কারণে উনি ক্ষুদ্র উদ্যোক্তা হয়েছেন। মানে আস্তে আস্তে আপনি কিন্তু একটি ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই ঝুঁকিগুলোকে নিরসন করার জন্য
কমানোর জন্য কি কি ব্যবস্থাগুলো গ্রহণ করা এটা হচ্ছে? আমরা ওই যে যেটা দেখার চেষ্টা করি, প্রথমে যে হচ্ছে যে এই উদ্যোগটা যদি সঠিকভাবে নির্বাচন করা না হতো তাহলে প্রথমেই কিন্তু সেইটা বোঝার উপায়টা কি? ওটা হচ্ছে কি যে ওনার যে ব্যবসাটা ছিল, ওই যে আমাদের কর্মীটা যেটা প্রথমেই ব্যাখ্যা দিচ্ছিলেন যে ওনারা প্রথমে ওনার কারখানায় গেছেন, তারপরে কারখানাটাতে কি কাজ করছেন দেখছেন, এই কারখানার উৎপাদিত পণ্য কোথায় বিক্রি হচ্ছে দেখছেন, ঠিক আছে, সেইটার মার্কেটটা কেমন আছে এবং এটা কতটা প্রসার হতে পারবে, ঠিক আছে, এবং উনি কত ইনভেস্ট করে কত লাভ করছেন। তাহলে আমরা যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কিছু ধরেন হোমওয়ার্ক বা এই যে ক্যালকুলেশনগুলো আমাদেরকে করতে হচ্ছে, আর তারপর ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার একাগ্রতা, এটাও দেখার একটা ব্যাপার আছে। সুতরাং এগুলি সবকিছুই আপনার ঝুঁকি মোকাবেলায় সহায়ক হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফেরত আসবো। দর্শক মণ্ডলী, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতি যাওয়ার পূর্বে আমরা আরো আলোচনা করছিলাম যে এই যে বৈদ্যুতিক সামগ্রীর বাজার সম্পর্কে। জনাব সবুর, আপনি বলছিলেন যে এদের এই বাজারটা ঢাকা শহরের নবাবপুর কেন্দ্রিক। আসলে প্রত্যন্ত অঞ্চলে তারা এই প্রোডাক্টটা কিভাবে পাচ্ছে, এই পণ্যটা তারা কিভাবে পাচ্ছে? এখান থেকে কি আবার কোনো একটা পাইকারি দল এখান থেকে নিয়ে যাচ্ছে? ঠিক এটা কি আপনাদের যে চ্যানেলটা আছে তার মধ্যে? ঠিক মধ্যে না, তার কারণ হচ্ছে কি যে একটা ধরেন একটা মার্কেটিং সিস্টেম ডেভেলপ করে গেছে। এগুলো মূলত ঢাকার পাশে, ঢাকা আশেপাশে দেখলাম আমরা, জি, এবং এই প্রোডাকশনটা যে নবাবপুরে হচ্ছে। কিন্তু আজকের এই প্রোডাকশনটা যদি আমরা কোনো জেলা শহরে নিয়ে যেতে পারতাম, আচ্ছা, এবং সেই জেলা শহরের উপজেলা কেন্দ্রিক একটা বাজার সৃষ্টি করতে পারতাম, যে জেলা শহর এখন হয়তো ঢাকা থেকে নিয়ে যে বিক্রি করছে, তার কারণ হচ্ছে যে ওখানে তৈরি হতো একটা মার্কেট, এবং আমার মনে হয় একটু কম মূল্যেই ওখানে বিক্রি হতে পারতো আর কি। তো সুতরাং এইটার একটা সম্ভাবনাময় শিল্প, এবং এটা এই যে সম্ভাবনাময় শিল্পটা, এটা হচ্ছে এটা চাহিদার দিকে লক্ষ্য রেখে তো একটা সম্ভাবনা। কিরকম চাহিদা, ঠিক কিরকম? আমাদের বিদ্যুতের ব্যবহার তো ক্রমান্বয়ে বাড়ছে এবং আস্তে আস্তে আরো বাড়বে, এবং যত বিদ্যুতের ব্যবহার বাড়বে, এই যে একেবারে বেসিক সামগ্রী, সুইচ, হোল্ডার, এটা তো লাগবেই। সুতরাং যতদিন যাবে নতুন নতুন জায়গাতে বিদ্যুৎ যাবে। শুধু ঢাকা শহরে দেখেন, যেটি দোতলা বা একতলা বাড়ি ছিল সেখানে আজকে 10 তলা বাড়ি হয়ে যাচ্ছে। তাহলে ওই প্লটটার উপরেই কত গুণ সাথে সাথে কি এই ধরনের কারখানার সংখ্যাও কি বেড়ে যাচ্ছে? না, বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এখনো প্রচুর অ্যাবজর্ব করার জায়গা আছে। আর গুণগত মান পরিবর্তন এখন খেয়াল করে দেখেন, প্রথমে এরা যে মার্কেটটাকে ধরেছে সেটা হচ্ছে যে বাইরে থেকে যে এক্সপোর্ট হয়ে আসতো সেই মার্কেটটাকে ধরেছে। এখনো কিন্তু বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসছে যে গুণগত মান সম্পন্ন অটোমোশনের কথা। ফলে হচ্ছে কি যে মার্কেটটা কিন্তু হরাইজন্টাল এবং ভার্টিক্যালি সবটাই এক্সপ্যান্ড করবে এবং সবটাকেই ক্যাচ করার একটা অপরচুনিটি আছে। কিন্তু জনাব ইমাম হাসনাত, আপনি কি এই কার্যক্রমে কোনো চ্যালেঞ্জ বা থ্রেট দেখছেন? এই কার্যক্রমের যেটা চ্যালেঞ্জ হলো যে এটা অর্থায়নটা একটা চ্যালেঞ্জ, অর্থায়ন একটা চ্যালেঞ্জ তাদের, সেটা করতে আপনার কতটুকু প্রস্তুত? এই যে চ্যালেঞ্জটা, যে অর্থায়নের যে চ্যালেঞ্জটা, আমাদের ক্লায়েন্ট সিলেকশনের ভালো ক্লায়েন্টকে আমরা এই অর্থায়নটা করে যাচ্ছি। অর্থায়নের ক্ষেত্রে যে খুব বেশি কিন্তু বড় ধরনের যখন অর্থায়ন হবে সেক্ষেত্রে হয়তো একটা চ্যালেঞ্জ হতো। সেখানে হয়তো যদি এটা আরো 50 লাখ 1 কোটি, তখন ব্যাংকগুলোর এখন পর্যন্ত আপাতত 10 লক্ষ টাকা পর্যন্ত, 10 লক্ষ টাকা পর্যন্ত শেষ। আচ্ছা, আর কি চ্যালেঞ্জ? আর একটা বাজার চ্যালেঞ্জ না, বাজারের চ্যালেঞ্জ না। বাজারে যেটা আমাদের যে ক্লায়েন্টগুলো তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি যে অনেক ক্ষেত্রে তারা যে ইলেকট্রিক দ্রব্যাদি তৈরি করছে এখন, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাশের দেশ থেকে আরো বেশি কমে কোনো কোনো প্রোডাকশন চলে আসে হয়তো উইদাউট এনি ট্যাক্সে। সেক্ষেত্রে তখন তাদের দামের থেকে ওটা কম দামে, এখন পর্যন্ত রেজিস্টার্ড না, তার মানে ট্যাক্সের বিষয়টা যেটা আসছে, হ্যাঁ হয়তো চলে আসছে, এবং সেক্ষেত্রে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাদের থেকেও কম দামে যখন বাজারে এটা পাচ্ছে তখন তাদের মালটা বিক্রি করতে অসুবিধা হচ্ছে। এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। কিছু কিছু যেমন স্ক্রু, নাট, বল্টু, এগুলো আরো তারা যেটা তৈরি করে তার থেকেও কমে অনেক সময় বাজারে এসে পড়ে। ফলে এটা একটা তাদের বড় একটা চ্যালেঞ্জ।
এবং এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আছে যেটা উনি বলছিলেন। একটি হচ্ছে কি যে যদি লিগ্যাল ওয়েতে আসে তাহলে তো ট্যারিফ দিয়ে এটা কভার করা যাবে, কিন্তু চোরাচালানের মাধ্যমে যে কি আসে উনি ওটাই ইঙ্গিত করেছেন, ওটা কিন্তু একটি বড় সমস্যা। সুতরাং এই শিল্পকে যদি আমরা প্রসার ঘটাতে চাই তাহলে ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা কি আমাদের যে উদ্যোক্তা তারা কতটুকু জানে? তাদের থেকে তো আমরা এটা জানতে পারছি, এবং তখন তাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখে, কিন্তু তারা তখন আবার কেউ অল্টারনেটিভ প্রোডাকশনে করার চেষ্টা করে। যখনই তাদের বাজারে এই তার চাহিদাটা বা তাদের প্রাইসিংয়ের সঙ্গে ম্যাচ করতে পারে না, তখন আবার তারা কিন্তু আবার আরেকটা শিল্পের সঙ্গে জড়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তাকে সার্ভাইভ করতে হবে। আচ্ছা, এটা একটা বিষয়। এই ছোট ছোট ইন্ডাস্ট্রির জন্য বিদ্যুৎটার যে রেট, সেটাও তাদের জন্য একটা সহনীয় মাত্রায় তার দামটা ট্যারিফটা রাখা উচিত। এটা বোধহয় বাণিজ্যিক উৎসাহিত করার জন্য না, কিন্তু আমাদের এখানে সবটাই বাণিজ্যিক, মাল্টিন্যাশনাল কোম্পানিও বাণিজ্যিক, আমার এই ক্ষুদ্র উদ্যোক্তাও বাণিজ্যিক, কিন্তু দুজন তো দুরকম। বলা যেতে পারে যে একটা অবকাঠামোগত প্রোটেকশন মেকানিজম, এনকারেজমেন্ট, মানে সরকারের যে এই যে নীতিমালাগুলো, আমাদের যে শিল্প নীতিমালাগুলো যদি এরকম হতে পারতো, ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হতে পারতো, সেখানে যদি ধরেন এই যে এরা কত কোটি টাকার আমদানি করা থেকে বাঁচিয়ে দিচ্ছে, ইনসেন্টিভ কেন এরা পাবে না? এদেরকেও যদি ইনসেন্টিভ, আমরা বিজিএমই কে ইনসেন্টিভ দিচ্ছি, অন্যদেরকে ইনসেন্টিভ দিচ্ছি, এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে স্বাভাবিকভাবেই একটু অসংগঠিত। এইরকম বৈদ্যুতিক পণ্যে অর্থায়নের কারখানার সংখ্যা কত হবে আপনাদের দুটো প্রতিষ্ঠানের? আপনার কতটা আর আপনার কতটা? একেবারে বিদ্যুতের ক্ষেত্রে হয়তো খুব বেশি হলে 15-20 জন হবে, হয়তো খুব যে বেশি হবেন তা। তারা তো বিভিন্ন রকম উদ্যোক্তার সঙ্গে জড়িত। এটা যদি বড় পরিসরে হয় তাহলে আপনার নিজেরও এটা একটা বার্গেনিং করতে পারেন। আসলে যে কথাটা বললেন যে সব সেক্টর যদি সুবিধা পেতে পারে, তাহলে কেন এই ছোট ছোট এই উদ্যোক্তারা এই ইন্টেনসিভগুলি পাবে না? এদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, সেই সাপোর্ট কিন্তু শুধু এদেরকেই উপকৃত করবে না। এই যে মহিলা শ্রমিক বা পুরুষ শ্রমিকটা আমি দেখলাম, তাদের ওয়েজটাও কিন্তু বাড়িয়ে দিতে পারবে উনি। ফলে সামগ্রিকভাবেই কিন্তু উন্নয়নটার অনেক নক অফ ইফেক্ট আসবে। আমি আর একটা বিষয় আলোচনা করতে চাই যে এই যে কারখানায় আমরা সবসময় স্বাস্থ্য সেবার কথা বলি, যে আমাদের উপকারভোগীদের স্বাস্থ্য বিষয়টা আপনাদেরকে দেখতে হবে আর কি, যদি তার ইনকামটাকে আপনি অক্ষত রাখতে চান। এবং এটা আমাদের বর্তমানে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে চলে আসছে জিনিসটা, যে স্বাস্থ্যটাকে বাদ দিয়ে কোনো উন্নয়ন নয়। এই কারখানাগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, যে পরিবেশে তারা কাজ করছে, এটা কি বলা যাবে যে স্বাস্থ্যসম্মত, নাকি আরো একটু প্রোটেকশনের দরকার ছিল? এখানে আমাদের কিছু ভূমিকা আছে বা ভূমিকা রাখার দরকার। কিছু বিষয় আছে যে এই যে পরিবেশে তারা এই কারখানাগুলো পরিচালিত করে, সেখানে কিছু স্বাস্থ্য সচেতনতার অভাব আছে, এবং স্বাস্থ্য অ্যাওয়ারনেসগুলো আমাদের ওরিয়েন্টেশনে এবং আমাদের কর্মীরা সেটা দেওয়ার চেষ্টা করে। এবং কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো হয়তো আমাদের পক্ষে সম্ভব না। সে একটা ছোট্ট জায়গায় যেখানেই উৎপাদন করছে সেখানেই সে তার তৈরি উৎপাদিত মালামাল রাখছে, আবার সেখানেই তার যে কেমিক্যাল ব্যবহার করে কাঁচামাল সেটাও সে রাখছে। এবং কাঁচামালটা কিভাবে ব্যবহার করতে হবে, কেমিক্যালটা, এটার ভয়াবহতা কি, এটা কিন্তু অনেকে সচেতন না। এই জিনিসগুলো তাকে আমরা সচেতন করার চেষ্টা করি। আমরা যে কারখানাটা দেখলাম, আমরা দেখলাম যে কর্মীরা কাজ করছে, ইভেন একদম খুব অল্প বয়সে একটা মাস্ক ব্যবহার করলেও সে অনেক রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে পারে, কিন্তু সেটা কিন্তু এখানে দেখলাম না। সেই বিষয়ে আপনাদের বক্তব্য যদি মানে খুব সহজ সরলভাবে আমরা দেখি, দেখেন এই যে শফিকুল ইসলাম সাহেব, উনি কিন্তু আমাদের একজন ক্ষুদ্র ঋণ গ্রহীতা। সেই হিসাবে শফিকুল ইসলাম সাহেব হচ্ছেন আমাদের বেনিফিশিয়ারিজ। এবং আমাদের, আপনি তো জানেন যে আমাদের একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্রোগ্রাম আছে, যারা আমাদের কাছ থেকে ঋণ সেটা হয়ে গেলে, সেটা সে অসুস্থ হয়ে গেলে তারপরে, সুতরাং শফিকুল ইসলাম অসুস্থ হওয়ার আগের আমি বিষয়টা, শফিকুল ইসলাম সাহেবের পুরো ফ্যামিলি কিন্তু আমাদের ওই ইন্স্যুরেন্সের ভিতর আছে, যার ভিতর প্রিভেন্টিভ, অ্যাওয়ারনেস, রেফারেন্স সবটাই আছে। এখন সমস্যাটা হচ্ছে কি যে শফিকুল ইসলাম যাদেরকে নিয়ে কাজ করছে, এই যে কর্মী যারা আরো কাজ করছেন, তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ব্যাপারটি, মানে কারখানাতে স্বাস্থ্য এবং নিরাপত্তার যে ব্যাপারটি, সেটি অবভিয়াসলি খুব একটা ভালো না। এখন কথা হচ্ছে যে এই ব্যবস্থাটি করা যায় না তা না, করা যায়, কিন্তু এখানে আমার মনে হয় করতে হবে। হ্যাঁ, এখানে যেখানে ট্রেড অফটা আসছে সেটা হচ্ছে যে এই যে অ্যাডিশনাল সাপোর্ট গুলা দিতে গেলে ওনার লাভের পরিমাণ কতটা কমবে, এবং তারপরেও সেটা ব্রেক ইভেনে থাকবে কিনা।
এটা হলো তার সাইডটা। হ্যাঁ। আমি বলছি যে সাজেদা ফাউন্ডেশন এজ এ ইনস্টিটিউশন হিসেবে জি শফিকুল ইসলাম তো আছেই, জি শফিকুল ইসলামের সাথে যারা আছে তারাও কিন্তু আমাদের টার্গেট পিপলের মধ্যে পড়ছে কিন্তু। অবশ্যই। সুতরাং সাজেদা ফাউন্ডেশন এজ এ ইনস্টিটিউশন হিসাবে কি বেনিফিটটা দিতে পারে ওই জায়গাটায়? অবশ্যই আমাদের যে ধরেন এক্সিস্টিং যে স্বাস্থ্য বা ইন্স্যুরেন্স প্রোগ্রাম আছে সেগুলোকে আমরা ওনাদের ভিতরে প্রসারিত করতে পারি এবং সেই প্রসারিত করার একটা মেকানিজম নিয়ে আমরা চিন্তা ভাবনাও করতে পারি। ইমাম হাসনাত সাহেব যেটা বলেছে সেটা হচ্ছে যে সচেতনতা। সচেতনতা আমাদের অনেক কিছু করা আছে সেখানে, সুযোগ রয়েছে। স্বাস্থ্য হ্যাজার্ডগুলো কি সেগুলো তাদেরকে ইনফর্ম করতে হবে এবং সেগুলো কিভাবে সাবধানতার সঙ্গে কোন জিনিসটা ব্যবহার করতে হতে পারে যে তারা বাসায় গিয়ে হাত পর্যন্ত ধয় না। জি, ওই তো আমি সামগ্রিকভাবে স্বাস্থ্য এবং ওখানে যে কেমিক্যাল ইউজ হচ্ছে সেটা কি ধরনের কেমিক্যাল, ইফেক্টটা কি, এগুলো তাদেরকে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আলোচনার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করলাম এক শফিকুল ইসলামের কারখানা নিয়ে। শফিকুল ইসলাম কিভাবে একজন সাধারণ কর্মী থেকে উদ্যোক্তায় পরিণত হলো এবং কিভাবে সে এদেশের বিদেশি মুদ্রা সাশ্রয় করছে তার পণ্যের মাধ্যমে। এই ধরনের আরও অনেক প্রতিষ্ঠান এদেশে গড়ে উঠবে এবং এদের মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।